বং দর্পণ, বিনোদন সবার জন্য। নমস্কার সবাইকে। সুমনদার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে কিছু কথা বলার জন্য আমাকে বলতেই হয়। পরাগ বলছিল ছবির জগতের কথা, তখন কালার ফিল্ম বেরোয়নি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, প্রদীপ রয়েছে বসে, ইছামতি নদীতে আমাদের পিকনিক হচ্ছে, এসব বহু নিদর্শন, বহু ছবি। আর সুমনদার একটা অদ্ভুত ব্যবহার ছিল। কমলা বিলাস বলে একটা রেস্টুরেন্ট আছে, যখনই দেখা হতো নিয়ে গিয়ে খাওয়াতো, 1 পয়সাও খরচা করতে দেবে, এবং প্রচুর ছবি তুলতো। সেই 80-র দশক থেকে আমাদের মনে আছে। তো ছবি তোলার সঙ্গে সঙ্গে একটা বড় ছবি বড় করে গিফট দিত। ওটা কয়েকদিন আগে, আমি মারা যাওয়ার কয়েকদিন আগে দেখলাম যে আমার একটা ডায়েরিতে একটা বিল রয়েছে 30 টাকা। তোরা যেটা বললো এই 30 টাকার একটা বিল দেখলাম, যে তোমার অরূপে 30 টাকা, কিন্তু তলায় আবার কাটা। তোমার মানেটা কেউ বুঝবে না, মানে দিতে হবে না, বিলটা করেছিলাম তোমায় দিতে হবে না, মানে এরকম অনেক। আর সুমনদা আরেকজন রসিক লোক ছিল, যেটা পরাগ বললো, সেটা সত্যি মারাত্মক রসিক। সে এত বছর থাকতে থাকতে, আরেকটা কথা বলি, যেটা গোড়ার কথা প্রমোদজির ঘরেতে বলছিলাম, যে সালটা ছিল 1978 সাল। হিমমটরে সবে চাকরিতে ঢুকেছি। কবি অরুণ চক্রবর্তী আমার সাথে, উনি ইঞ্জিনিয়ার ছিলেন ওখানটা, তো একসাথে চাকরি করতাম। তো তার মধ্যে আমি পার্ট টাইম একটা জব পেয়েছি টেকনিশিয়ান স্টুডিওতে, অডিট ক্লার্ক হিসেবে। তো ওখানে গিয়ে দেখছি যে একটি ক্যামেরাম্যান ছবি তুলছে, দীনেন গুপ্তের পরিচালনায় একটা ফিল্ম হচ্ছে, শর্মিলা টেগর নায়িকা, 3 নম্বর ফ্লোরে, যেটাতে উত্তম কুমার মারা যায়, ওই ফ্লোরেতে শুট চলছে। তো একটি ফটোগ্রাফার, তাকে চিনি, দাড়ি টাড়ি নিয়ে আছেন। আমি বলছি যে একে তো একাডেমিতে দেখেছি, দীপক চক্রবর্তী, তখন আমাদের চিরঞ্জিত, উনি বাংলা খবর পড়ছেন। আমি বললাম যে একে চেনেন? বলছে হ্যাঁ, তো ফটোগ্রাফার এখানে। কে বললো? এ তো আমাদের আর্টের ছবি তোলে, এখানে কি করছে? তা আমি জিজ্ঞেস করলাম যে আপনাকে আমি ওখানে দেখি, তখন দেখলাম আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। তখন মনে হলো যে ফ্লোরে তো কথা বলা মানা আছে, সাউন্ড টেক করে, সেই জন্য উনি বোধহয় ইশারায় বললো। পরে ক্যান্টিনে দেখা হলো, দেখি উনি কথা বলতে পারে না, সেই প্রথম আলাপ। তারপর একাধিকবার এখানে দেখেছি। তো সেই থেকে ওনার সাথে নানা ওঠা বসা, এবং আমি যে ক্যামেরার কাজ শিখেছিলাম, সে তারও কিছুটা ওর অবদান। আমি একটা এমএক্স ক্যামেরা কিনেছিলাম আশাই পেন্টেক্সে, ওটা ছিল আমাদের তখন সিনার ক্যামেরাম্যানে, তো বিক্রি করে দিতে উনি খুব রেগে গেল। আমি সবাই অনুমতি নিয়ে বলবো, গলা করে বললে হয়তো সবাই ভালো লাগবে, সবাই তো দুঃখ প্রকাশ করছে যে উনি কতটা মজা করছে। হঠাৎ তুমি বলুন, একটা বার করছে গান, শুক্লা দিয়ে আছে, এখানে শুক্লা দিয়ে অনেক জেনেছে, রামের বাড়িতে আমরা অনেক নাটক করেছি। আর যদি কেউ মেদিনীপুরের লোক থাকে, একটা ছোট্ট রসিক কথা করেছিলেন উনি, করতেন আমার সাথে, তো প্রচুর করতেন, মানে এতটাই চিত্রকূটে আছে। অনিন্দ কোথায় গেল? তো ও ছিল, ও জানে যে চিত্রকূটে রেগুলার আসতো। আর চা হলে পরে আমাকে ওখানে, আমাদের আবার সন্ধ্যাবেলা একটা প্রোগ্রাম হতো, খাওয়া দাওয়ার ব্যাপার থাকতো, ক্লাস দেখে না স্টাডি লেবার না, এরকম অনেক কথা উনি বলতেন। তো মারা যাওয়ার পর আমার কাছে অনেকগুলো ফোন এলো যে অরূপদা, সুমনদা চলে গেল, কিন্তু থেকে গেল তোমার মধ্যে। আমি সে কেন, অনেকেই আছে তো সুমনদার এরকম। একবার রামকুমার মান্না, সেগুলোতে কিছু মনে করবেন না, ও ঢুকেছে একাডেমিতে। আমি বললাম যে না, যে কেন মাকে দোষ দেয় না। আমি যে তোমার আর ডাক মেধে নেই, ওই যে কিছু আছে না, সবে জানেন বলি, আমাকে অর্চনা যায়, যে বন্যে হাসে, যে বাংলায় হাঁটেনি, মুখ ওরকম করে থাকতো।
হ্যাঁ কোনোদিন হাসতো না অর্চনা দেয়, এই কি হয়েছে রে তোর, হ্যাঁ এদিকে আয়, এরকম তারপর পাচ্ছে যে, আর আমি বললাম যে না না তারপরে নীলমণি, ওই একজন আছে নীলমণি, ওই ছবি তুলবে তারপরে আর কেউ তুলতে পারবে না। এরকম মানে বহু বহু ঘটনার কথা বলি। তারপরে একাডেমির এক্সিবিশনে প্রদীপ জ্বালোয়ার কথা, আর একটু ব্যাগ সুভাকে আগে লাইট জ্বালাতে হবে, সব সরিয়ে দিতে হবে। তারপরে আমি বলতাম যে লোকের সাথে আলাপ হলে ওর কিন্তু বয়স নিয়ে একটা অভিযোগ ছিল, একটা বাড়া টিচার ঈশা কন্টেম্পোরারিও, এটা বারবার বলতো যে অনেক ছোট বয়সে। এরকম নানা রকম ঘটনা, সুমনদার সাথে ওঠা বসা আমাদের অনেক দিনের। আর কি বলবো, সুমনদাকে চলে গেছে, খুব মনটা খারাপ, কিন্তু যতদিন আমি বাঁচবো তার কথা কিন্তু আমি শুনিয়ে যাবো লোককে, চেষ্টা করব তাকে বাঁচিয়ে রাখা। ধন্যবাদ। শুক্লা ম্যাডামকে অনুরোধ করবো যে এগিয়ে এসে কিছু বক্তব্য রাখার। খুবই দুঃখিত হলাম যে মানুষটা এত ভালো ছিলেন, আমাদের শিল্প জগতে এত সকলের সাথে মিশে থাকতেন যে ওনাকে আমরা নিজেদের একজন মনে করতাম, মানে শিল্পী হিসেবেই তো একেবারেই উনি ছিলেন। ওনার কাজে অসাধারণ একটা প্রতিভা যে পেয়েছিলেন উনি ভাবাই যায় না। সেই প্রতিভা উনি আমাদের শিল্প জগতে নিজেকে একেবারে সুন্দর করে রেখেছিলেন। অনেক কম বয়সেই আমার ওনার সাথে আলাপ হয়েছিল। আমার হাজব্যান্ড অসুস্থতার, তো একটু ভালো কোনো ব্যাপার, ও কিছু ভালো বলেছিল। ওর বিয়ের পরেই আমাদের ওনার সাথে আলাপ হয়েছিল। অনেক ছবি তুলেছেন আমার কাজেরও আমাদেরও। ওনারা তো প্রচুর বলেই দিয়েছেন ওনার সম্পর্কে। যখনই দেখা হতো, আমি যখন জাপান থেকে ঘুরে এসেছি, আমাকে দেখে ভীষণ খুশি হতো এবং দেখেই বলতো তুমি কবে প্যারিস যাবে, তুমি কবে প্যারিস যাবে। আমি বললাম দাঁড়াও দেরি আছে একটু যেতে। তো এত ভালো সবার জন্য শুভ কামনা করতো এবং নিজে এত ভালো কাজ করতো। আর যারা আমাদের কাছে থাকলেন না, আর আমাদের সাপোর্টেই তো যেতে হবে। যাই হোক, উনি এত তাড়াতাড়িও বলবো না। যাই হোক, উনি যেটা ওনার অবদান রেখে গেছেন আমাদের মাঝখানে, সেটা চিরকাল পড়াক যেটা বললো সেটা আমাদের একটা কিছু করে রাখা উচিত, যেটা বিশাল একটা ইতিহাসের রেজাল্ট দেবে। ওনার বাড়ি সম্পর্কে খুব একটা জানি না, কে কে ছিলেন বা কিছু, কারণ যখনই দেখা হতো ভীষণ খবর নেওয়ার জন্য দেখা হতো, খুব কমই কথা বলা হতো। তো সবার মাঝে সঙ্গে কথা জন্য করার অনেক ঘটনার কথা বললেন না, ওরকমই শুনতে ওনাকে অনেক বেশি জেনেছি বা দেখেছি। ওনার উপস্থিতি আমাদের সকলকে খুব আনন্দ দিত এবং আমরা খুবই খুশি হয়ে ওনার কাছে ছবিও তোলাতাম। প্রসিদ্ধি হবে না, প্রসিদ্ধি হবে না, সবসময় কিছু বলার নেই, একজন অভিজ্ঞ এবং বিশাল অবদান রেখে গেছে বাড়ির লোকে। কেউ আর এখানে শেষ করি, আর কিছু ওরা দুজনে অনেক বলে নিয়েছে। চিত্রকূট আর্ট গ্যালারিতে একটা শো চলছে, কন্টেম্পোরারি আর্টিস্ট সব। তো হঠাৎ সুমন তার আগে থাকতে ফিল্ম ভরছে, ইয়ে করছে, নানা রকম করছে। তো তখন লাইট জ্বলেছে, ছবি তোলা হচ্ছে। এবার আমাকে বলছে যে হ্যাঁ দেখা বিশু, কোথায় বিশু? তো সুব্রত গঙ্গোপাধ্যায়। আর না, বল বিশু। তাহলে বিশু মানেটা কি? বিকাশের বিয়া সুব্রতের সু। নিচের দিকটা হয়নি, শুরু হয়ে গেছে।
আমাদের মাঝে আজকে উপস্থিত আছে শ্রী সুমন দত্তর পরিবারের একজন, ওনার মামাতো দিদি। আমি ওনাকে অনুরোধ করবো কিছু বক্তব্য রাখার জন্য। মামাতো দিদি সব যত বন্ধুবান্ধব রোজ যারা আছে তাদের সবাইকে আমি আমার জানাই, প্রণাম জানাই, তারপরে নমস্কার জানাই। আমি সুমনদা, মামা করি, আমার নাম ভারতী দাস। আরও দুজন আছে সুমনদা, ঠিক নিজের বড় যে মাসি ছিলেন তার দ্বিতীয় ছেলে আর ছেলের বউ। আমরা তিনজন পরিবার করতে। আচ্ছা, আমার মনটা একটু খারাপ হয়তো এলোমেলো হয়ে যাবে। আমি যা দেখলাম, আমরা সুমনদার প্রফেশনাল লাইফ আমাদের যে আপনারা পারিবারিক এরিয়াটা জানেন না। আমি পারিবারিকটা একটু বলি। সুমনদার মারা ছিলেন 5 বোন 5 ভাই। সুমনদার মা ছিলেন 5 বোনের মধ্যে পঞ্চম। তারপরে আমার বড় পিসির বিয়ে হয়ে গেছিল, আর বাকি 4 জনকে আমার দাদু নিয়ে ইম্ফলে উনি বিয়েতে কাজ করতেন, ব্রিটিশ আর্মিতে। উনি নিয়ে শান্তিনিকেতনে ভর্তি করেন। কারণ শান্তিনিকেতনে যাওয়া কিন্তু বিরাট ব্যাপার, গরুর গাড়ি, খাবার দাবার নিয়ে 4-5 দিন লাগতো শান্তিনিকেতন থেকে শান্তিনিকেতন যাওয়া। তো সেইভাবেই আমার সুমনদার মা তখন 7 বছর বয়স ওই শিশু সদনে ভর্তি হলেন। আমার বাবার বয়স তখন 9, তো উনি ভর্তি হলেন, উনিও ভর্তি হলেন। তারপর পিসিদের তিনিও ভর্তি হলেন। আর তাদের সবচেয়ে বড় এক ভাই ছিলেন, উনি 12 বছর বয়স ছিল, কিন্তু উনি 22 বছর বয়সে তখনকার দিনে ইয়েতে মারা গেলেন। তখন অত ভালো চিকিৎসা ছিল না, এই জন্য কলকাতায় মারা গেলেন। আর সুমনদার বাবা আমার জেঠামশাইয়ের সঙ্গে পড়তেন শান্তিনিকেতনে। তখন সুমনদার বাবা আমার সুমনদার মা রবীন্দ্রনাথের নাচের গ্রুপে, রবীন্দ্রনাথ খুব ভালোবাসতেন, আর নাচের গ্রুপে উনি নাচতেন। রবীন্দ্রনাথ খুব ভালোবাসতেন। সেই সময়ে ইন্দিরা গান্ধী 10 মাসের জন্য শান্তিনিকেতনে পড়তেন। তখন আমার পিসিও তখন সুমনদার মা, অর্থাৎ সুমনদার মা তখন ক্লাস 8-এ পড়ে। ইন্দিরা গান্ধীর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, শেষ পর্যন্ত সেইটা আছে। দিল্লিতে গেলে আপনারা দেখতে পাবেন এখনো সুমনদার মা একটা এরিয়া আছে ওখানে। তারপরে আমি কয়েক বছর আগে গেছিলাম শান্তিনিকেতনে, ওখানেও দেখলাম সুমনদার মা এই ইয়েতে ফুল তোলাচ্ছেন, এইরকম একটা ছবি। তারপর রবীন্দ্রনাথ আমার পিসির অর্থাৎ সুমনদার মা আবার খুব টান পিটেছিলেন। এই জন্য আমার পুরো কবিতাটা এখন মনে নেই, কারণ আমি মানসিকভাবে একটু বিপর্যস্ত। আর সুমনদা হঠাৎ করে চলে গেছে, অসময়ে চলে গেছে বলবো না, কিন্তু হঠাৎ করে চলে গেছে। এই জন্য আর সুমনদার সঙ্গে আমার সব কাজের থেকে সবচেয়ে বেশি ক্রোধ আর সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে। লাস্ট শুক্রবারে যখন দেখা হয়েছিল, সারাদিন আমি কাকাটুয়া আমরা সবাই ঘুরেছি। লাস্ট 2টো চিঠি লিখে রেখেছিল আমার, এখনো আছে। তারপর মানে সুমনদার কথা একটু অস্পষ্ট ছিল, এই জন্য বড় কিছু হলে ইস্যু হলে লিখে দিলাম। তারপরে মাঝখানে শনিবার বেরো, রোববার তো ডাক্তারবাবু দেখে বললেন 10টা থেকে 11টার মধ্যে সুমনদা করবে। কিন্তু সুমনদার চলে যাওয়াটা তার ঋষিকুল্য চেহারা সেই রকমভাবে, আমি বলবো ঋষিকুল্যভাবে এসে গেছে, তার চেহারাটা যেমন সেইভাবে। আমরা গিয়ে যখন দেখেছি মুখে কোনো কিছু নেই, হাত দুটো পরের ওপর, পা দুটো আরামসে দিয়ে পড়া, যদি কষ্ট পেত তাহলে মুখে একটা আসতো, সেই রকম কিছুই আসেনি। আর সুমনদারা ছিল 5 ভাই বোন। আমি একটু বলছি আর কি, আমি তো প্রফেশনাল লাইফটা আপনাদের চেয়ে বেশি জানি না। সুমনদারা ছিল 5 ভাই বোন। সুমনদার সবচেয়ে বড় ছোট বোন এখনো আমেরিকায় আছে, অসুস্থ, এই জন্য আসতে পারেনি। আর বাকি 4 জন সুমনদাকে নিয়ে সবাই চলে গেছে। আর সুমনদার যাওয়াটা না আমার কাছে মনে হচ্ছে হিংসা, মানে এইরকম ভাবে যদি যেতে পারি তার চেয়ে বড় আর কিছু নেই। এইরকম ভাবে যাওয়াটা, তার যে মনটা পরিষ্কার, বিরাট মনের মানুষ ছিল, এটাই বোঝা যায়। আর সুমনদার প্রফেশনাল লাইফ কিন্তু শুরু হয়েছিল পার্টিস দিয়ে।
বাটিক শিল্প করতো, বাটিকের ছবি টবি বাটিকের শাড়ি পরতো। তারপর বাটিকের অনেক স্কুল করেছিল, অনেক ছাত্রী ছিল। তারপরে এমবেসির মহিলারা যখন এমবেসির অ্যাম্বাসেডারের মিসেসরা যখন বড় বড় এক্সিবিশন করতেন, সুমনদা ছাড়া আর কেউ না, সুমনদাই ছিলেন। আর আমার পিসি ছিলেন সুমনদার মা এবং সেক্রেটারি, দুইটাই। মায়ের কাজও করেছেন, সেক্রেটারিও আছেন সুমনদার সঙ্গে। তো সুমনদা শেষ পর্যন্ত একাই বোনের বাড়িতে থাকতো। আমি যেতাম মাঝে মাঝে, গিয়ে সুমনদার সঙ্গে একটু বসতাম, একটু কথা বলতাম, বাইরে নিয়ে যায়। কাকাতুয়া আমার প্রায়ই যেত। কাকাতুয়া তো সুমনদার ছেলের মতো ছিল। আমরা কাকাতুয়া 20 বছর। আমি আর বেশি আজকে আর বলতে চাই না। আমি চাই সুমনদা যেন তার মায়ের কাছে গিয়ে মা ছেলে যেন আনন্দে থাকে, সুখে থাকে, এইটুকু বলে আপনাদের আবার শুভকামনা জানিয়ে সবাই যেন ভালো থাকুন, এইটুকু বলে আমি শেষ করছি। এরপর আমি একটু দেখে নেব পরিবারের আরেকজন সদস্যকে, শ্রী কাকাতুয়া মহাশয়কে কিছু বক্তব্য রাখেছেন। নমস্কার, সবাইকে প্রণাম জানাই। আমি আমার বক্তব্য শুরু করছি। সুমনদার আত্মার শান্তি প্রার্থনা করি। আমার সাথে সুমনদার পরিচয় হয়েছিল 1981 সালে। আমি তখন সার্ভিসিয়ান আর্মি হোস্টেলেতে পড়াশোনা করার জন্য ছিলাম। তো সুমনদা তখন ওই ছবি তোলার জন্য ওখানে গিয়েছিলেন, সেই সূত্রপাতে আলাপ। এবং সেই থেকে আজ শেষ দিন পর্যন্ত মানে কি বলবো, নিজের সন্তানকে যেভাবে ভালোবাসে ঠিক সেইভাবেই আমাকে ভালোবাসে। এবং যেখানে যেতেন আমাদের সাথে করেই নিয়ে যেখানে যান। এবং এই ললিত কলাতেও আমার কিন্তু আশা হয়েছিল, সত্যিও তারক বড়াই মহাশয় যখন সুমনদার লাইভ আর্টিস্ট কালচার তৈরি করছিলেন থিঙ্কার এইখানে বসে, সেই সময় আমি সুমনদার সাথে প্রথম এই ললিত কলাতে আসি। আর আমার খুবই ভালো লেগেছিল সেই সুমনদা মানে যখনই। আর সুমনদার সব থেকে বড় জিনিস ছিল ডিসিপ্লিন। সুমনদাকে যদি বলি, সুমনদা তুমি কিন্তু SMS করেই করা হতো, কারণ ফোনে তো উনি এ করতে পারতেন না। দেখবি তো তুমি 11টার সময় কিন্তু রেডি হয়ে থাকবে, আমি আসবো। সুমনদা 10:30, 10:15 থেকে রেডি হয়ে বসে থাকবে। এবং এইটা আমি দেখেছি, ভীষণ পাংচুয়াল ছিলেন যে কোনো দিক দিয়ে। আর সবচেয়ে বড় কথা, উনি কিন্তু নিজে হাতে রান্না করে খেতেন। মা চলে যাবার পরে উনি কিন্তু নিজে হাতে রান্না করে খেতেন। সে যেই খিচুড়ি খাক, কি স্যান্ডউইচ বানাক, কি মানে অন্য কিছু ম্যাগি ট্যাগি বানাক, যাই বানাক না কেন, সব নিজে হাতে করতেন। এবং লাস্ট দিনও মানে যেদিনকে মারা যায় সেদিন আগের দিন রাত্রের বেলাতে উনি কিন্তু ডিমটা সেদ্ধ করে রেখেছিলেন, ম্যাগিটা ছাড়িয়ে একটা পাত্রে রেখেছিলেন, জলটা গরম করে একটা পাত্রে রেখেছিলেন। সেদিনকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা ছিল। আমি জানি না সেদিনকে ইন্ডিয়া এত বাজে খেলছিল, আমার নিজের উত্তেজনা তৈরি হয়েছিল শরীরের মধ্যে, যে একটা টিম দিয়ে এইভাবে খেলছে। আমি জানি না যে সুমনদা সেই উত্তেজনায় তার মনটা খারাপ থেকেই চলে গেলেন কিনা, সেটাও আমি বুঝতে পারছি না। পরের দিন সকালবেলা যখন তার আগের দিন শুক্রবার দিনকে সে চুলদারি কাটবে না, আবার সেখানে আবার মেয়েরা চুলদারি কাটে, কিছু ছেলেও আছে সেই ছেলেমেয়েদের মানে না 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 এখানে মেয়ে চুল কাটছে, আমি কাটবোই না, তুই আমাকে নিয়ে চল যেখানে ছেলেরা কাটে। আমি বলছি দাঁড়াও, তুমি বসো, আমি কথা বলে দিচ্ছি। তারপরে কথা বলে একটা ছেলে বারবারকে বললাম, তুমি ভাই একটু ভালো করে কাটো। সে সুন্দর করে কেটে দিল। তারপরে বললো যে আমি কি সাউথ ইন্ডিয়ান খাবে, কৃষ্ণা বিলা তো তোমার বন্ধ হয়ে গেছে, তাহলে কোথায় যাবে বলো, প্রেমা বিলাতে চলো। বলে আমি সাউথ ইন্ডিয়ান খাবো না, তুই আজকে আমাকে কিন্তু কালীগঞ্জ পয়েন্টের ধাবাতে নিয়ে চল, ওখানে খাবো। এবং শুভ্রা দিয়ে আমি আর উনি তিনজনে, এবং খাওয়া দাওয়ার পরে উনি এত খুশি হয়েছিলেন মানে আমি কি বলবো। আর তারপরে কিন্তু যখন কাজের লোক যখন ফোন করে বলছে যে আমি জেঠুকে এ করছি নক করছি, কিন্তু জেঠু তো দরজা খুলছে না, তখন আমি দাঁড়াও। তো সুমনদার একটা ফ্ল্যাটের চাবি আমার কাছে থাকতো, আর একটা চাবি 2 দিন আগে শুভ্রাদিকে দিয়ে বলছে, শুভ্রা তুই এটা রাখ, কারণ জানি না এই 2-1 দিনের মধ্যে আমি হয়তো চলে যেতে পারি। এবং এতদিন দেয়নি, কিন্তু সেই চাবি আমার কাছে চাবি দিয়ে গেছে, কিন্তু শুভ্রাদির কাছে এই প্রথম 2 দিন আগে চাবি দিল। তারপরে দরজা খুলে দেখি, আমি একটু ছবিটা দেখালাম তাকে, তো দেখি যে ওইভাবেই বসে আছে, ওইভাবেই। এখানে দাদা উনি বললেন
আপনার কথা বলছি যে ওনার এই যে এত শিল্প মহলের এত ছবি, বোন অ্যান্ড সেভারের কাছে কিন্তু কলকাতা শহরে বোন অ্যান্ড সেভারের কাছে যা ছবি ছিল সব তো আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, রাইট? কিন্তু ওনার যা ছবি ছিল, কিছু ছবি নিশ্চয়ই আছে, নো ডাউট নেগেটিভ, সেগুলো সব নেগেটিভ, এবং তাতে সব উনি কিন্তু লিখে কাউকে ছবি দিলে ছবির পিছনে কিন্তু লেখা থাকতো এত তারিখ এত। আর উনি সেই নেগেটিভ কিছু আছে, কিন্তু বেশিরভাগ নেগেটিভ যখন মানে সুমনদা আপনার ওই এর থেকে আপনার হচ্ছে সপ্তপর্ণী থেকে যখন চেঞ্জ করে যখন আসে, তখন সেই সময় একটা মানে সুমনদার একটা মানে ছোট বন্ধু আর কি, রাহুল বলে একটি ছেলে ছিল, বেহালায় থাকতো, এবং সে সেখানে একটা বাড়িও করেছিল সেখানে, তো তার ওখানে ছিল। খুব পরে সুমনদা অনেকদিন বাদে সুমনদা চলো এইগুলো নিয়ে আসতে যাবে না, চলো না নিয়ে আসি। বলে জানিস ও কি করেছে, প্রায় 12টা পেটি সেই নেগেটিভ তার ঘর থেকে বার করে খোলা আকাশের ছাদে ফেলে পুরো নষ্ট করে দিয়েছে। মানে সেটা সব থেকে বড় দুঃখ পেয়েছিল সুমনদা। তারপরে সুমনদা ওর বাড়িতে কোনো দিনও ফোন করলেও রিসিভ করতো না, বা SMS করলেও রিসিভ করতো না। আর কিছু ছবি আছে সেটা আমরা দেখবো, দেখে নিয়ে দেখুন নেগেটিভ আমরা নিয়ে কি করবো। একটা নেগেটিভ যদি একটা আর্কাইভ হয় এবং সেখানে যদি সেটা থাকে, সেটা তো সবার ক্ষেত্রেই তো ভালো লাগবে। আমি তো বিকাশ ভট্টাচার্যের যখন আলিপুরের ওবের হয় মনে হয়, তার বাড়িতে যখন আর্ট হয়েছিল, মানে আর্ট এক্সিবিশন, মানে লাইফ আঁকার একটা পেন্টিং হয়েছিল, তো উনি একটা ডিজার্ট পিটির ওপরে একটা বাচ্চা মেয়ের ছবি করেছিলেন বিকাশ ভট্ট, সেই সময়ও কিন্তু আমি ছিলাম ওনার সাথে, যে আমি দেখেছি তার। তো আমি এইসব ছবিগুলো যদি সত্যি সত্যি ওরা একাডেমি যদি তাদের আর্টটাকে যদি রাখতে চায়, নিশ্চয়ই সেটা আমাদের সবাই মিলে আলোচনা করে নিশ্চয়ই আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, আর তার আত্মার শান্তি প্রার্থনা করছি। ওম শান্তি। এরপর ধরে দেখে নেব সোনালী ব্যানার্জিকে, ওনার বাড়ি সাথে শান্তনু ব্যানার্জিকে কিছু বক্তব্য রাখার জন্য। ওনারা ওনার পরিবারের একজন। নমস্কার, সবাইকে আমার শুভকামনা জানাই। আসলে আমি কোনো শিল্পকর্মের সঙ্গে যুক্ত নই, আমি চাকরি বাকরি করা মানুষ। সুমন কাকার সঙ্গে শ্রীরামপুরের ঘোষাল ফ্যামিলি 70 বছরের উপর কোথায় ছিল। আমার শ্বশুরমশাই অনিল ঘোষাল এবং আমার শাশুড়ি শ্যামলী ঘোষাল দুজনেই ছিলেন কলকাতা আর্ট কলেজের ছাত্রছাত্রী, এবং সুমন কাকা তাদের কন্ট্রিবিউটারি একসঙ্গে ওখানে শিক্ষালাভ করেছিলেন। এবং ওই ছাত্রাবস্থা থেকেই যে সম্পর্ক তৈরি হয় তা আর ছেদ করে। সেই সূত্র ধরে আমার স্ত্রী ওখানে বসে আছে, ওর 6 মাসের জন্মদিনের যে ছবি সেটাও এখন আমাদের বাড়িতে ধরা আছে দীর্ঘকাল ধরে, এবং আমাদের সঙ্গে একটা যোগাযোগ ছিল। একটু আগে ভদ্রলোক বলছিলেন, তাই মানুষটা চলে যাবার আগে বোধহয় এ ধরনের মানুষ একটা প্রিমনিশন বা একটা কিছু জানতে পারে হয়তো। শনিবার দিন সোনালীর সঙ্গে ভিডিও কল করে, ও তখন একটা টি শপে ছিল, বলো আমি তোমাকে বাড়িতে গিয়ে করবো। রবিবার ওর সঙ্গে কথা হয়, আমি বাড়িতে ছিলাম না, এবং তারপরে রবিবার কোন সময় এই ব্যাপারটা হয়ে যায়। স্কুলে যাওয়ার আগে হয়তো যাদেরকে কাছাকাছি বলে মনে হতো তার সঙ্গে শেষ একটা যোগাযোগ করবার চেষ্টা হয়। আর একটা কথা, আমার মা অনেক অল্প বয়সে মারা গেছে। মারা খুব ছড়ায় কথা বলতো, গ্রামের থেকে ছড়ায়। জপ তপ মন মরতে জানলে হয়, যতই জপ তপ করো মরাটা যেন। তো সুমন কাকাকে দেখে মনে হয় এই মৃত্যু খুব সৌভাগ্যের মৃত্যু, সবাই চায়। অনেকে অনেক কথা বলেছেন, আমার সঙ্গেও খুব সম্পর্ক ভালো ছিল। আমি একবার ওনাকে বলেছিলাম অন্য প্রসঙ্গে, আমি বললাম সুমন কাকা তুমি এত ভালো ইংরেজি কি করে শিখলে? তোমার লেখা আমি দেখেছি হোয়াটসঅ্যাপে, ও যখন সোনালীকে পাঠাতো এত নির্ভুল এবং এত উচ্চ মানের, তুমি কি করে শিখলে? ঘটনাচক্রে একবার ওনার মাকেও আমি দেখেছিলাম, তখন ওই কালীগঞ্জ যাদবপুরের ওদিকে বোধহয় থাকতেন। তো চেহারাই বলে দিয়েছিল যে উনি খুব খুশি মহিলা। মনে হয়েছে ছোট্ট, তো
ভীষণ মানুষ ছিলেন, বললেন না অনিন্দা, আমার শ্বশুরকে অনিন্দা বলতেন, অনিন্দা না, আমি কিছু করি না, আমি শ্বশুরের পয়সা পাবো না। এই ছিল মানুষটা দৃঢ় চরিত্র। আমি আর বিশেষ কথা বলবো না, এই কথা বলে তার আত্মার শান্তি কামনা করি। ধন্যবাদ। নমস্কার সবাইকে, শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দুটো কথা বলবো। সুমনদার সঙ্গে আমার গত মাসেও দেখা হয়েছিল একাডেমিতে। আমাকে মেসেজ করেছিলেন যে প্রতীক অনেকদিন দেখা হয় না, এই সত্যি একটু দেখতে ইচ্ছে করছে। গেছিলাম, কোনো একজন শিল্পী বন্ধু এক্সিবিশন ওখানে ছিল, উনি এসেছিলেন, সেই জন্য অনেকদিন ছিলাম, অনেক কথাবার্তা বললাম। দুটো অনেক ছবি মনে করছে আমার বিয়ের, অনেক ছবি করে অ্যালবাম করে আমাকে প্রেজেন্ট করেছিলেন। আমার ছেলে এবং আমার মিসেসেরও অনেক ছবি তুলে দিয়েছেন। আমার মাসি, ছোট মাসি নন্দিতা রায়, উনি গভর্নমেন্ট আর্ট কলেজে পড়তেন বাটিক নিয়ে এবং সুমনদার সাথেই পড়তেন। আমার সঙ্গে যখন জানতে পারলেন যে নন্দিতার দিদির ছেলে হই আমি, তখন সুমনদা খুব খুশি হয়েছিলেন, বলেছিলেন যে তুমি নন্দিতার দিদির ছেলে, তো তোমার সঙ্গে আমার অন্যরকম সম্পর্ক। তারপরে বললেন জানো নন্দিতা আমার সব যত কাজ করতাম সব চুরি করে নিয়ে নিত। হ্যাঁ, আমি হাসছি, আর নন্দিতা মানে আমার মাসি, ছোট মাসিও হাসছেন। বলছে ভীষণ আমার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল জানো। এইরকম ছোট ছোট অনেক কথা, অনেক ঘটনা মনে পড়ছে। বিশেষ কিছু আমার বলার নেই, এর থেকে বেশি আমি নমস্কার জানাবো। বং দর্পণ, বিনোদন সবার জন্য।